স্বপ্ন দেখানোটা ওনার কিন্তু অরিজিন, এটা তার মূল। এবং আল কোরআনের একটা কথা আমার খুবই ভালো লাগে যে প্রতিটি বস্তুই তার মূলের দিকে প্রত্যাবৃত হয়, এবং ডক্টর ইউনূস মাঝে মাঝেই তার মূলের দিকে প্রত্যাবর্তন করছেন। সেটা কি? স্বপ্ন দেখানো। এবং আমি একটা টক শোতে বলেছিলাম যে ডক্টর ইউনূস হ্যাজ পারফেক্টেড দ্য মেকানিজম হাউ টু রোমান্টিসাইজ, মানুষকে কীভাবে রোমাঞ্চিত করতে হয়, এই টেকনোলজিটা উনি, এটার মধ্যে একটা পারফেকশন আনছেন উনি। এবং আমার ধারণা উনি যে নোবেল পাইছেন, নোবেল কমিটিকে উনি এমনভাবে রোমান্টিসাইজ করছেন, এমনভাবে স্বপ্ন দেখিয়েছেন, সেই কারণে উনি নোবেল পাইছেন। এবং এই দেখেন কত স্বপ্নই না উনি দেখাইলেন। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি যুব সমাজকে একটা টিপস দিতে চাই, সেটা হচ্ছে যারা প্রেম করতে চান তারা ডক্টর ইউনূসের কাছ থেকে একটু শিক্ষা নিয়েন। হাউ টু রোমান্টিসাইজ গার্লস, হাউ টু শো দেম ড্রিম, ফলস ড্রিম হোক, ড্রিম। এবং আপনি বলতে পারেন যে দেখো তোমাকে নিয়ে আমি এমন ঘর বাঁধব যে পৃথিবীর তাবৎ দম্পতি হিংসা করবে। আপনি এমনও বলতে পারেন যে তুমি এমন আকর্ষণীয় হয়ে উঠবে যে সারা পৃথিবী তোমাকে পেতে চাইবে, কিন্তু আমি ছাড়া কেউ পাবে না। এবং সারা পৃথিবীর মানুষ তোমাকে লক্ষ্য করেই অল রোডস উইল লিড টু ইউ, তুমি এমন আকর্ষণীয় হবে, আমি তোমাকে এটা বানাবো, আমি তোমাকে এরকম আকর্ষণীয় বানাবো। আপনি এভাবে বলে প্রেমে ফেলতে পারেন অনেককেই। হ্যাঁ, এই যে স্বপ্ন, হ্যাঁ, কোনো বেসিস আছে আপনি বলেন? হ্যাঁ, বলতেছেন যে পৃথিবী আমাদের এখানে আসবে, আমরা কোথাও যাব না। কি হইল? 18 লাখ টাকা দিয়ে বন্ড দিয়ে আমেরিকা যেতে হবে। অস্ট্রেলিয়া এবং আর কয়েকটা দেশ বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে তাদের ভিসা রেস্ট্রিক্টেড করে ফেলছে। এখন ছাত্রছাত্রীরা অস্ট্রেলিয়ার ভিসা পাচ্ছে না। এই তো করছেন আপনি, কিন্তু বলছেন কি? এই আপনি বলতেছেন যে জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে একটা বর্বর সমাজ সভ্য সমাজে পরিণত হচ্ছে। তা জুলাই সনদে স্বাক্ষরের পর কি যা দেখছি সব সভ্যতার চিহ্ন, নাকি সব বর্বরতা? এইসবের মানে কি? আমরা মানে আর ইউ অল স্টুপিডস? হ্যাঁ, অল দি পিপুল আর নট স্টুপিড, সাম পিপুল আর স্টুপিডস। হ্যাঁ, এইগুলি আমাদের সাথে এরকম করতেছেন। যাই হোক, এবার দেখেন আজকে আমি একটা পোস্ট দিছি, গত বছরের এপ্রিলে বলা হয়েছিল যে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করছে মায়ানমার। কতদিন হয়েছে? উল্টা কি দেখতেছে? মায়ানমার সীমান্তে নানা রকম ঝামেলা। তো এইসব কথা না বললে কি হয় না? হ্যাঁ, উনি না স্বপ্ন দেখানো ছাড়া ওনার আর কোনো যোগ্যতা নাই, আমি যা দেখতেছি। আর তার কোনো যোগ্যতা, কারণ একটা কথার মানে জাদুকর আমি। হ্যাঁ, এবার সেকেন্ড পার্টে আসি। দেখেন, বিএনপি কিন্তু প্রথম থেকেই বলে আসতেছিল যে এই সরকার নিরপেক্ষ না। এখন অবশ্য এগুলো কমাই দিছে, আমি জানি না এটা এখন হয়তো ওই মনে করে কি, আমি মাঝে মাঝে বলি যে বিএনপি কি মনে করে যে যদি এই সরকারকে আঘাত করে কথা বলি, তাহলে যদি এই সরকার মন খারাপ করে, এবং মন খারাপ করে যদি বলে না আমি তাহলে নির্বাচন দিব না, এই ভয়ে বিএনপি সবসময় মানে আতঙ্কিত। হ্যাঁ, ওদেরই হলো যে কোনো রকমে ডক্টর ইউনূসকে গুড হিউমারে রেখে একটা নির্বাচন হলেই তো ক্ষমতায়। হ্যাঁ, রাইট। এই যে মানে মানসিকতা। এবং আমি বলি, এখন যদি বিএনপিকে বলা হয় যে আপনারা 151টা সিট পাবেন, বাকি 149টা জামাত পাবে, রাজি হয়ে যাবে। মানে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া দরকার ইন এনি ওয়ে। তো যাই হোক, এখন ওনারা প্রথম থেকেই বলতেছিলেন যে এই সরকার নিরপেক্ষ না, এবং মাঝখানে বন্ধ করে। দেখেন এগুলি কিন্তু এখন দেখেন ওই যে বলে না যে ধর্মের ঢোল বাতাসে নড়ে। হ্যাঁ, আপনি আলটিমেটলি কিন্তু আপনি এক্সপোজড হবেন। আপনি প্রিটেনশন বেশি দিন রাখা যায় না। আপনি মানে ভান করে বেশি দিন আপনি থাকতে পারবেন, আপনাকে অরিজিনে যেতেই হবে। এখন প্রকৃত চেহারাটা বেরিয়ে যাবে। হ্যাঁ, তো এখন হচ্ছে যে এখন ইট ইজ ক্লিয়ার যে, এবং দেখেন উনি কতগুলি জিনিস করছেন না, এগুলি উনি নিউ ইয়র্কে গিয়ে প্রথমে ওই মাহফুজ আলমকে পরিচয় করে দিলেন মাস্টার মাইন্ড হিসাবে। এখন দেখেন এত বড় একটা আন্দোলন যেখানে সব স্টেক হোল্ডার, এখানে বিএনপি থেকে শুরু সবাই ছিল। হ্যাঁ, উনি একজন লোককে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিলেন। উনি না আসলে মুহূর্তের অনুপ্রেরণায় কথা বলেন, হি লিভস ইন দ্য মোমেন্ট। ওই মুহূর্তে তার কাছে মনে হয়েছে এটা একটা ক্যাচি কথা, এটা একটা বললে একটা স্টান্ট হবে, বাস বলে দিলেন। এটার কনসিকুয়েন্স যে কী হবে
এটার ফল যে কী হবে উনি কখনো কনসিকুয়েন্স ভাবেন না। হ্যাঁ, উনি একটা বলে দিলেন আর কি, এটা যেটা মানুষ মানে চটকদার একটা কথা বলে দেন আর কি। তো এখন দেখেন বলতেছেন যে আচ্ছা, আমি আরেকটা কথা একটু আপনাকে জানি একটু, তারপর আমরা সবগুলো পয়েন্টে আমরা আসবো আশা করছি। সেটা হলো যে নির্বাচনের পাশাপাশি আমাদের জাতির জন্য একটা প্রথমবারের মতো একটা উপহার এসেছে যে একই সঙ্গে নির্বাচনও হবে, গণভোটও হবে। গণভোটে 4টা প্রশ্ন থাকবে, একটা প্যাকেজের মতো বানানো হয়েছে, হ্যাঁ অথবা না দিতে হবে। এই প্যাকেজের যথার্থতা, এই প্যাকেজের যৌক্তিকতা নিয়ে নানা রকম প্রশ্ন আছে, সেই প্রশ্নে আমি যাচ্ছি না। কিন্তু আমার প্রশ্ন হলো, নির্বাচনটা যারা আয়োজন করছে সেই সরকারকে এই গণভোটে কি ভোট দিতে হবে, হ্যাঁ অথবা না, এটার জন্য জনগণকে প্রভাবিত করতে পারে। যদি না পারে অথবা পারে আমি জানি না, আপনি বলবেন। আমি একটা উদাহরণ দিয়ে বলি খেলে আপনাকে। ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সবগুলো ব্যাংকে, তাদের সবগুলো ব্রাঞ্চে প্ল্যাকার্ড রাখতে হবে যে হ্যাঁ ভোট দিন, গণভোটে হ্যাঁ ভোট দিন। এখন যদি ব্যাংকগুলি প্রচার করে, তাহলে যে লোকটা না ভোট দিতে চায়, যে বুঝে শুনেই না ভোট দিতে চায়, সে কি ব্যাংকটার উপর আনহ্যাপি হবে না? ব্যাংক তো একটা আস্থার জায়গা, ব্যাংকিং সিস্টেমটা তো চলেই আস্থার উপর নির্ভর করে। যেমন ধরুন আমি না ভোট দিতে চাই, ধরা যাক কথার কথা, তা আমি তো ওই ব্যাংকে আর যাবোই না। আমি বললাম যে কেন আমি ব্যাংকে যাবো? ব্যাংক আমাকে হ্যাঁ ভোট দিতে বলছে কেন? ব্যাংকে আমাকে লজিক দিয়ে বোঝাবে কেন হ্যাঁ ভোট দিতে বলছে? আর ব্যাংক কি তার সিএসআর এর টাকা এভাবে খরচ, ওরা বলেও দিছে ওই সিএসআর এর যে ফান্ড আছে সেই ফান্ড থেকে এই টাকাটা খরচ করতে হবে। তো এটা কি পারে? গভর্নমেন্টকে পারে? গভর্নমেন্ট অফিসিয়ালদের দিয়ে এগুলি বলানো, এনজিওদেরকে ডেকে আনা হচ্ছে, গভর্নমেন্ট নিজে উদ্যোগ নিয়ে তাদেরকে বলতেছে আপনারা হ্যাঁ ভোটের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেন। এটা কি সরকারের কাজ? সরকার এটা পারে আসলে? আপনার কি মনে হয়? মানে আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে যে এটা একটা বিতর্কযোগ্য ব্যাপার। আসলে এটা বিতর্কযোগ্য না, এটা তো মানে চোখ বন্ধ করে বলা যায় যে এটা গভর্নমেন্ট এটা করতে পারে না। হ্যাঁ, গভর্নমেন্ট ক্যানট মানে ইনফ্লুয়েন্স এ ডেমোক্রেটিক প্রসেস, যেহেতু এটা নিউট্রাল গভর্নমেন্ট, একটা ডেমোক্রেটিক প্রসেসকে ওনারা ইনফ্লুয়েন্স করতে পারে না। এবং আমি বলি কি জানেন, গভর্নমেন্ট আসলে মরিয়া হয়ে গেছে এই হাঁ জেতাতে। কারণ এই হাঁ জেতার সঙ্গে তাদের একটা সেফ এক্সিটের ব্যাপার আছে। হ্যাঁ, যে কারণে তারা মরিয়া হয়ে উঠছে যে কোনো ক্রমে যদি না জিতে যায় তাইলে মানে তাদের সেফ এক্সিটটাও বিপদাপন্ন হইতে পারে। সুতরাং তারা মরিয়া হয়ে গেছে। এবং শুধু ব্যাংক না, আপনি এনজিওগুলোকে বলা হয়েছে, টিচারদেরকে বলা হয়েছে, নানা রকমভাবে এটা যে একটা অল আউট ক্রাশ প্রোগ্রাম নেওয়া হয়েছে যাতে হাঁ জেতে। হ্যাঁ, তো এটা তো হলো না। লেট পাবলিক ডিসাইড তারা এই জুলাই সনদ তারা মানে কি মানে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখেন এই যে গণভোটের আয়োজনটা না, এটা তো ডিফেক্টিভ আয়োজন। আমি একটা শোতে বলছি যে 4টা প্রশ্ন না দিয়ে ভাই শুধু এইটুক রাখেন যে ডক্টর আলী রিয়াজ যেভাবে দেশকে ভাবেন আপনারা সেভাবে ভাবেন কি না, হ্যাঁ অথবা না। ঠিক আছে, আপনি এই যে 4টা গ্রামের মানুষ তো ভাই ম্যাকিয়াভেলি না, গ্রামের মানুষ তো অ্যারিস্টটল না, তাই না? তো ওরা এই 4টা বিষয় পড়ে তারপরে বুঝে কনসিভ করে তারপরে ভোট দিবে, এটা আপনারা ভাবলেন কিভাবে? মানে সব কিছুর একটা মানে মিনিমাম একটা যুক্তি তো থাকতে হবে ভাই। হ্যাঁ, 4টা জটিল জিনিস। হ্যাঁ, আপনি গ্রামে নিরক্ষর একটা রিমোট অঞ্চলের একটা ভোটারকে বলতেছেন না, আপনি নিরক্ষর বলছেন। আমাদের সরকারের যে হিসাব, সরকারি হিসাবে বলা হয়েছে এদেশের সাক্ষরতার হার হলো 72%। মানে 72% লোক লিখতে পারে, এরা কিন্তু নাম স্বাক্ষরটা করতে পারে, আর কিছু না। এর মধ্যে অনেক আছে যারা নাকি পড়তে পারে না। যদি ধরেই নেই যে 72% লোকও লিখতে পড়তে সবই পারে, লিখতে পড়তে বুঝতে রাষ্ট্রবিজ্ঞান বুঝতে সব পারে, মানলাম, তাহলে 28% তো পারে না। তো এই 28%-এর জন্য এই গণভোটটাকে একটা মানে আপনার কৌতুক না, একটা প্রহসন। হ্যাঁ, কারণ সে তো ওইটা পড়তেই পারবে না, তা কিসের উপর ভোট দেবে সে? মানে ভাবা যায় না আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি এখন একটু শেষ দিকে আসছি আপনার সঙ্গে। এটা আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা দরকার। এই ইস্যুটা অনেকেই বলেন, অনেকেই জিজ্ঞাসা করেন যে আমরা যে এই অনেক আশা নিয়ে গত বছর 1.5 বছর আগে ডক্টর ইউনূসকে দায়িত্ব দিলাম দেশটাকে,
ঐক্যবদ্ধ করার জন্য, দেশটাকে সামনের দিকে অগ্রসর করার জন্য। তো এই 1.5 বছরের যে অভিজ্ঞতা আপনি নিজেও দেখেছেন, এই 1.5 বছরের অভিজ্ঞতা আপনার কাছে কী মনে হয়? ডক্টর ইউনূসকে দেশটাকে ঐক্যবদ্ধ করতে পেরেছেন, দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে পেরেছেন, অথবা সামনের দিকে যাওয়ার জন্য কোনো প্রক্রিয়া শুরু করতে পেরেছেন, অথবা দেশটাকে সামনে এই ওনার যে পদ্ধতি, ওনার যে মানে কর্মকাণ্ড উনি যেভাবে চেয়েছেন সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে কি দেশটাকে একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হতে পারবে? ডক্টর ইউনূসের টোটাল এটাকে আপনি কীভাবে? আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন। দেখেন, এইটা আমি একটা উপমা দিয়ে বা তুলনা দিয়ে আপনার এই কথাটা উত্তর দিব। সেটা হচ্ছে ডক্টর ইউনূসের সঙ্গে সাবেক সোভিয়েত ইউনিয়নের যে গর্বাচভ, তার একটা বড় মিল আছে। হ্যাঁ, সেটা হচ্ছে গর্বাচেভ যখন 1985-এ এই ক্ষমতা নিলেন, তখন উনি একটা সংস্কার কর্মসূচি হাতে নিয়েছিলেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে গ্লাসনস্ট আর একটা হচ্ছে পেরেস্ত্রয়িকা। গ্লাসনস্ট মানে হচ্ছে ওপেননেস, এটা একটা ডেমোক্রেটাইজেশন, গণতন্ত্রায়ন। যেহেতু এতদিন সোশ্যালিস্ট সিস্টেম ছিল, হ্যাঁ, সোশ্যালিস্ট সিস্টেমে তো আপনার মানে ওই বুর্জোয়ার গণতন্ত্র যেটা নাই, এটা ওখানে হচ্ছে ডেমোক্রেটিক সেন্ট্রালিজম। যাই হোক, উনি গণতন্ত্রায়নের একটা সংস্কার কর্মসূচি নিলেন। আর একটা হচ্ছে পেরেস্ত্রয়িকা। পেরেস্ত্রয়িকা মানে রিস্ট্রাকচার, অর্থাৎ রাশিয়াকে পুনর্গঠন করবেন। এই সংস্কার কর্মসূচি নিলেন এবং এটা আলটিমেট রেজাল্ট কী দাঁড়াইলো? একটা বিশাল বিগেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, সেটা 15টা ভাগে ভাগ হয়ে গেল, 15টা অঙ্গরাজ্যে ভাগ হয়ে গেল। এই যে দেখেন, এই যে ইউক্রেন, এটা পার্ট অফ সোভিয়েত ইউনিয়ন। দেখেন, এই যে এইসব করলো এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল। এবং তাতে কি হইল? তাতে মানে আমেরিকা একটা ইউনিপোলার কান্ট্রি হিসাবে স্ট্যাবলিশড হয়ে গেল। আগে তো সোভিয়েত ইউনিয়ন যখন ছিল একটা বড় মানে বাইপোলার থেকে একটা টোটালি ইউনিপোলার হয়ে গেল। সোভিয়েত ইউনিয়নের দুর্বলতা বুঝে গেল পৃথিবী। হ্যাঁ, এবং আমেরিকা তো এটা উৎসাহিত হলো। এবং এই গ্লাসনস্ট পেরেস্ট্রয়িকার পিছনে কিন্তু আমেরিকারও একটা হাত আছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, ওইটা একটা বড় আলোচনা। আমাদের এই ইউনূস সাহেব কী করলেন? উনি যে সংস্কার কর্মসূচিগুলি নিলেন, হ্যাঁ, নিয়ে উনি জাতিটাকে বিভক্ত করলেন। ওইটা রাষ্ট্রটা বিভক্ত হয়ে গেল, এটা আমাদের জাতিটা বিভক্ত হয়ে গেল। দেখেন, খুব ইন্টারেস্টিং। এরশাদ যখন গণভোটের আয়োজন করছিল, তখন ন্যাপের যে এই মানে এর সাথে হ্যাঁ না ভোট, মানে উনি থাকবেন কি থাকবেন না, তখন ওই ন্যাপের যে প্রধান মোজাফফর আহমেদ ছিল, উনি তো খুব রসিক ছিলেন। উনি বলছিলেন যখন ক্ষমতা নিলেন তখন তো জিজ্ঞেস করলেন না যে নিব কি নিব না, এখন বলতেছেন থাকবো কি থাকবো না, এখন বলতেছেন থাকবো কি থাকবো না। তো এখন দেখেন, 5ই আগস্টের পরে তো আপনাদের এই গণভোটটা তো 5ই আগস্টের পরে করতে হইতো, যেহেতু 5ই আগস্টে সংস্কারের কোনো ইস্যু ছিল না। 5ই আগস্টে ইস্যু ছিল হাসিনা মাস্ট গো, শেখ হাসিনা মাস্ট গো, এইটা ছাড়া অন্য কিছু ছিল না। তো যেহেতু সংস্কার নিলেন, তো তখন একটা গণভোট করেন যে ভাই আমরা রাষ্ট্রকে সংস্কার করতে চাই, আপনারা হ্যাঁ না বলেন। সংস্কার করে এখন বলতেছেন যে এটাতে রাজি আছেন কি না। তো এটা হলো কিছু। যাই হোক, এখন এই যে সংস্কার হইল, আবার কত মানে আপনার তো 20 মিনিটের প্রোগ্রাম না, এগুলো কথা বললে তো এগুলো 20 ঘন্টা লাগে। গণভোটের পায়োনিয়ার হচ্ছে আপনার জুলাই সনদের হচ্ছে এনসিপি বা আগের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারাও এই সনদে স্বাক্ষর করেনি জনসদে। আচ্ছা, বুঝেন এবার এত বড় প্যারাডক্স আছে, হ্যাঁ, যারা এটা ইনিশিয়েট করছে, হ্যাঁ, বাকিগুলো তো ফলোয়ার, তাই না? এই পায়োনিয়ার তো হচ্ছে ফলোয়ার, তাও কি মাইরের ভয়ে ফলোয়ার আর কি, মানে হইচই শুরু করে দেবো, চিল্লাচিল্লি করবো, এই ভয়ে ফলোয়ার। তো এখন সে নিজে স্বাক্ষর করে নেই, তারপরে এটা আপনি গণভোটে দিলেন। হ্যাঁ, কি মানে? আচ্ছা, মানে গণভোট যে জিনিসটা নিয়ে হচ্ছে সংস্কার নিয়ে, এই সংস্কারটা এখানে দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে ইটসেলফ গণভোটে যে প্রশ্নটা করা হয়েছে, 4টা প্রশ্ন, 4টা মিলে একটা প্যাকেজ, এই 4টা প্যাকেজের কি হ্যাঁ অথবা নাতে উত্তর হয়? না না না, কিভাবে হবে? আপনার একটা আমি শো দেখছি, তো আপনি বললেন না যে এতগুলি খাবার হতে, ওখানে একটা মদের বোতলও আছে। তা আমাকে তো প্যাকেজ হলে তো আমাকে পুরোটা খাইতে হবে, অথবা একটা খাওয়া চলবে না, তাই না? তো এখন ধরেন ওখানে তো কোনো ঘর নাই যে আমি একটার সাথে একমত হইলে কোথায় সিল দিব, 2টার সাথে একমত হইলে কোথায় সিল দিব, এটা থাকতে হইতো, তা নাই, তাই না? আরেকটা কথা, যে সংস্কারগুলো হয়েছে
সেগুলো নিশ্চয়ই আপনি দেখেছেন একবার। সেই সংস্কার প্রস্তাবগুলো কি আপনার কাছে সবগুলি ভালো মনে হয়েছে, নাকি একটাও ভালো মনে হয় নাই, নাকি কিছু কিছু ভালো কিছু কিছু মন্দ মনে হয়েছে? এরকম সংস্কার না, প্রস্তাবগুলি আছে না প্রস্তাব, হ্যাঁ কিছু জিনিস তো অবশ্যই ভালো আছে, কিছু জিনিস তো অবশ্যই ভালো আছে। আমরা তো শুনেন, আমরা তো মানে আদা জল খেয়ে গভর্নমেন্টের বিরোধিতা করতে চাই না, তাই না? Right. আমরা সব সময় চাই যে সরকারের আমরা প্রশংসা করব, হ্যাঁ, কিন্তু আমাকে তো সুযোগ দিতে হবে প্রশংসা করার, তাই না? সুযোগ তো পাচ্ছি না। এখন দেখেন, আমি দেখছি এই 16 মাসের অ্যাচিভমেন্টগুলি কি, দেখেন কয়েকটা অ্যাচিভমেন্ট আছে, এগুলো স্বীকার করবো আমরা। যেমন আমি কথা বলতেছি, আমাকে বাধা দেওয়া হচ্ছে না, আই মাস্ট হ্যাভ প্রে। আমিও বলবো যে হ্যাঁ এইটা আমার জন্য একটা প্রিভিলেজ। আপনি আবার এটাও বলেন যে আপনি প্রিভিলেজ পাচ্ছেন, অন্যরা পাচ্ছে না, কিন্তু আনিস আলম কিন্তু পায় না। সেটা বলবো। এটা আপনি কি বলবেন? না, সেটাই বলবো যে আমি পাচ্ছি, ওনারা কেন পাচ্ছে না। কি পজিটিভ দেখেন, একটা হচ্ছে যে সরকারি বাহিনীর হাতে খুন হচ্ছে না, ঠিক আছে, যদিও গোপালগঞ্জে, কিন্তু ওই জন্য তো হলো যে কালকে তো বিএনপির এক লিডার মারা গেল, এটাই তো রিসেন্ট আর কি। আর একটা হয়েছিল গোপালগঞ্জে 4-5 জন মারা গেছিল। এমনি শেখ হাসিনার আমলে যেরকম হয়েছিল ওরকম না, তবে হ্যাঁ পাবলিক লেভেলে খুন হচ্ছে, এটারও দায় সরকারের। 1, 2 নম্বর হচ্ছে গুম হচ্ছে না, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে রেমিটেন্স ভালো অবস্থায় আছে, যে কারণে এখনো মোটামুটি। রেমিটেন্সের উপর তো সরকারের কোনো ভূমিকা আছে না, তারপরেও আপনার এই আমলে এটা আসতেছে। ধরেন যে যারা রেমিটেন্স যোদ্ধা, তারা যদি মানে বলে যে আমরা এই সরকারকে করব না, মানে সহযোগিতা করব না, রেমিটেন্স পাঠাবো না বা একটা কিছু, যাই হোক রেমিটেন্স আসতেছে, এটা মানে এই সরকারের আমলে আসতেছে, তাই না? ফলে এই যে এই কয়েকটা জিনিস পজিটিভ, হ্যাঁ। কিন্তু আপনি মানে এন্টায়ার যদি আপনি এই 16 মাসকে বিশ্লেষণ করেন, এটা তো মানে কি, এটা কি ব্যর্থতার পাহাড়, হ্যাঁ, ব্যর্থতার পাহাড়। এবং সবচেয়ে বড় কথা যে নতুন যে ফেনোমেনাগুলি তৈরি হয়েছে না, যেমন একটা মবক্রেসি, হ্যাঁ, ইনস্টিটিউশনালাইজ মবক্রেসি। হ্যাঁ, আগেও মবক্রেসি ছিল লো কি, এটা ছিল, কিন্তু এই আমলে যেভাবে মানে মবের হাতে মানুষ নিগ্রহ হয়েছে, হ্যাঁ, এইটা তো মানে সব সাফল্যকে ছাপিয়ে 50%ও ভোট দিবে না, কিন্তু জামাতে ইসলামের নেতাকর্মীরা সরমানে পীরকে ভোট দিবে যদি সমঝোতায় যেত। তো সরমানে পীর যদি জামাতের সাথে জোটে থাকতো, তাহলে 50টা আসন দিতে চাইছিল, তার মধ্যে থেকে যদি 10টা আসন ফেল করে, তাও 40টা আসন পেত। কিন্তু এককভাবে নির্বাচন করলে কয়টা আসন পাবে? সরমানে পীরের মুফতি রেজাউল করিম, তিনি সবচাইতে বেশি আন্তরিক। আজকে যে মিটিংটা হয়েছে, সেই মিটিংয়ে নাকি ফয়জুল করিম সাহেব ছিলেন না। মিটিংটা ভালোভাবে শেষ হয়েছে এবং জোটবদ্ধ থাকারও সিদ্ধান্ত হয়েছে, কিন্তু বাসায় যাওয়ার পর নাকি মুফতি ফয়জুল করিম, এর সাথে রেজান রফিকি আছে, কয়েকটা বক্তা আছে এবং এই হাবিবুর রহমান মিসবাহ, এরা আছে মুফতি ফয়জুল করিমের সাথে, এবং এখান থেকেই জোটটা ভেঙে যাওয়ার পথে। তো সরমানে পীর যদি জামাতের জোট থেকে বের হয়ে যায়, জামাতে ইসলামের কিন্তু প্লাস পয়েন্ট, এখানে জামাতের কোনো ক্ষতি নেই। হয়তো কয়েকটা আসনে প্রার্থিতা দেয়নি, সেখানে এনসিপির প্রার্থিতা দেওয়া আছে, সমস্যা নেই। মনে করেন 50টা আসন জামাতে ইসলামী যে সরমানে পীরকে ছেড়ে দেওয়া লাগতো, সেই 50টা আসনে জামাতে ইসলামী নিজে নির্বাচন করতে পারতেছে। এটা কি অন্যের চাইতে নিজে করা ভালো নয়? জামাতে ইসলামী নিজে 50টা আসনে সেখানে প্রার্থিতা দিতে পারতেছে, নির্বাচন করতে পারতেছে, এটা তো জামাতের জন্য প্লাস পয়েন্ট। সরমানায় চলে গেলে আমাদের সমস্যা কোথায়? জামাতের সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই। এখন আসি, সরমানায় পীর যে 70 আসনের নিচে আসবে না, তো 70 আসন তারা কোন প্রেক্ষিতে চায়? আপনারা এরা মানতেছে না, ন্যারেটিভের জরিপ মানতেছে না। অথচ ন্যারেটিভের আগের ইতিহাস দেখেন, এই ছাত্র সংসদ নির্বাচনের যতগুলো 5টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ন্যারেটিভের জরিপ হুবহু মিলে গেছে, যতগুলো জরিপ করেছে সব মিলে গেছে। তো তাহলে সেটার দিকে আমরা এটা অনুমান করতেই পারি যে কিছু কম বেশ হবে। জরিপ তো আর হুবহু 100% হয় না, হয়তো কিছু কম বাড়া হবে। যে 70টা আসন যাচ্ছে, তাহলে তো জামাতে ইসলামের ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির 5টা বিশ্ববিদ্যালয়ের ভূমিধস বিজয় করছে, মানে সবগুলো পদই ধরতে গেলে তাদের, মাত্র কয়েকটা বাইরে থেকে পেয়েছে। তো তাহলে সরমানায় পীর যে 70টা আসন চাচ্ছে, তাহলে তো একটা ছাত্র সংসদে তো ওদের সদস্য থাকা লাগবে। আপনারা বলেন
ডাকসু, জাকসু, রাকসু, চাকসু এবং জকসু 5টা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন হয়ে গেল, এই 5টা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে চরমোনাইয়ের এই ছাত্র সংগঠনের কয়টা সিট পাইছে? একটা সিটও পায়নি। শুধু তাই নয়, আমি যদি শুধু সাদিক কায়েমের ভোটের সংখ্যা ধরি, 14,000-এর উপরে ভোট পেয়েছে। আর ওদের ভিপি প্রার্থী, 5টা বিশ্ববিদ্যালয়ের ভিপি প্রার্থীর ভোট যদি আপনি একত্র করেন, তাও 14,000 ভোট পায়নি। অথচ তারা 70টা আসনে অনর, যে 70টা আসন না দিলে আমরা নির্বাচনে থাকবো না। আপনারা নির্বাচনে না থাকলে কিছু যায় আসে না। আপনারা ভিডিওর শুরুতে একটা বক্তব্য শুনলেন, জসিমউদ্দিন রহমানী হুজুরের বক্তব্য, যে যুগে যুগে যখনই ইসলামপন্থীরা একত্রিত হতে চেয়েছে, তখনই চরমোনাইয়ের পক্ষ থেকে পিছন থেকে ছুরি মেরে সেটা ধ্বংস করা হয়েছে। এটা সত্য কথা। ডাক্তার শফিকুর রহমানের মতো এরকম মানবিক মানুষও পারতে চান। এর আগে কিন্তু আল্লামা সাইদি বা নিজামী কেউ পারেনি, চরমোনাইয়ের সাথে এইভাবে জোট করতে পারেনি। কিন্তু এই প্রেক্ষাপটে এসে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এই পর্যন্ত ছাড় দিয়েছে, যেটা অবিশ্বাস্য। চরমোনাই পীরকে 5টা আসন দিলে এনাফ। 5টা আসন যদি জামাত দেয় এবং 5টা আসনে যদি ভালো করে সরকারের যে পরিমাণ আগ্রহ, তাতে মনে হয় না যে তিনি বাংলাদেশের সরকার প্রধান হিসেবে কোনো নিরপেক্ষ দায়িত্ব পালন করছেন। তিনি একটা মিশন নিয়ে নেমেছেন। সেই মিশনটা হচ্ছে যে তরুণদের দলকে যতটা সম্ভব এগিয়ে নেওয়া যায় সামনে। তো সরকার প্রধান হিসেবে তো সেটি হওয়ার কথা না। সরকার প্রধান হিসেবে তার দায়িত্ব হওয়া উচিত যে বাংলাদেশের জনগণ ভোট দিবে, নির্বাচন কমিশন সেই ভোট অনুষ্ঠান আয়োজন করবে এবং তিনি বা তার সরকার নির্বাচন কমিশনকে সর্বতোভাবে সহায়তা করবে, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে এবং স্বাধীনভাবে তার ভোটটা দিতে পারে। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, আপনার প্রশ্নের উত্তরে হয়তো আমি একটু বেশি বলছি, যেমন গণভোট এবারের সাধারণ নির্বাচনের একটি অংশ। তো সেই গণভোটে তো হ্যাঁ এবং না দুটি অপশন রয়েছে, কিন্তু সরকার হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তো এখন সরকার কেন প্রচারণা চালাবে? সরকার তো এখানে প্রার্থী না। সরকার তো জনগণের উপরে ছেড়ে দিবে যে এখানে দুটো বিষয় আছে, একটা হ্যাঁ এবং একটা না। আপনি যদি হ্যাঁ ভোট দেন তাহলে এই হবে, যদি না ভোট দেন তাহলে এই হবে। তো আপনি হ্যাঁ ভোট দেন, এই কথা করে রাষ্ট্রের আপনার আমার করের পয়সা খরচ করে, রাষ্ট্রীয় গণমাধ্যম ব্যবহার করে, রাষ্ট্রীয় প্রচার মাধ্যম ব্যবহার করে, বিজ্ঞাপন বানিয়ে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তার মানে কি এটা তো নিরপেক্ষতা হলো না? হ্যাঁ ভোট কাদের এজেন্ডা সেটা তো আমরা জানি, দেশের মানুষ জানে। রাজনৈতিক দলগুলো যদি করে, বিএনপি করতে পারে, এনসিপি করতে পারে, জামাত ইসলামী করতে পারে, বা অন্য যারা আছে তারা করতে পারে কোনো হ্যাঁ এর পক্ষে প্রচারণা, না এর পক্ষে প্রচারণা। এটি তো ভোট মানে তো আপনি তো ভোটে যখন দিয়েছেন তার মানে হচ্ছে যে এটি তো পাশ হয়নি। এটি পাশ হওয়ার জন্য আপনি জনগণের কাছে আবেদন করছেন। তো জনগণের কাছে আবেদন করার জন্য তো আপনাকে পুরো জিনিসটা পরিষ্কার করে তুলে ধরতে হবে। সেটি তুলে ধরবে যাদের এজেন্ডা, তারা রাজনৈতিক দলগুলো। এটা তো সরকারের এজেন্ডা না। তো সরকার যখন সেটি তুলে ধরে এবং রাষ্ট্রের পয়সা খরচ করে, জনগণের পয়সা খরচ করে, তখন বোঝাই যায় যে এই সরকার নিরপেক্ষতার জায়গায় নাই। এই সরকারটি একটি দলের মনোনীত সরকার এবং তাদের পারপাস সার্ভ করবার জন্যই এরা আসছে এবং সেইভাবে দায়িত্ব পালন করছে। আর নির্বাচনের ব্যাপারে আমি যেটি মনে করি যে হ্যাঁ, নির্বাচন নামে আপনি যেটি বলছিলেন আপনার প্রশ্নের ভেতরে যে আসলে কি হতে যাচ্ছে, আমি বিশ্বাস করতে চাই যে বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে বা সাংবাদিক হিসেবে যেভাবেই আপনি বলেন না কেন, আমি মনে করি যে বাংলাদেশের একটি নির্বাচন প্রয়োজন এখন। কারণ আমরা দীর্ঘদিন ধরে একটা গণতন্ত্রহীনতার সংস্কৃতির ভিতরে পড়ে গেছি এবং এখন গণতন্ত্রের সঙ্গে তো আসলে শুধুমাত্র গণতন্ত্র একটি কোট আনকোট শব্দ না, এটা একটি শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থায় মানুষের অধিকার নিশ্চিত করতে হয়, এই আইনের শাসন নিশ্চিত করতে হয়, জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হয় এবং সেই জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করতে হয়। এর একটাও তো এখন বিদ্যমান নেই দেশে। তো সেই জায়গা থেকে আমরা যদি একটা নির্বাচনী প্রক্রিয়ার ভিতর দিয়ে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারি বাংলাদেশের জনগণ, তাহলে পুরোটা না হলেও কিছুটা হলেও জবাবদিহিতার জায়গা তৈরি হবে, কিছুটা হলেও জনগণের প্রতিনিধিত্ব তৈরি হবে, কিছুটা হলেও আইনের শাসন তৈরি হবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে একটা নির্বাচন হওয়া দরকার এবং সেই নির্বাচনটার দিকেই বাংলাদেশ এগোচ্ছে। এখন সেই নির্বাচনটা কি রকমের হবে সেটি তো আসলে নির্বাচন কমিশন, সরকার এবং যারা নির্বাচনের মাঠের খেলোয়াড় অর্থাৎ রাজনৈতিক দল, তারা বলতে পারবে যে কতটা ভালোভাবে হচ্ছে। আর আমি সাংবাদিক হিসেবে এখন তো আসলে বলতে গেলে আমি মাঠে কাজ করার সুযোগও ওই রকম ভাবে নেই সাংবাদিক হিসেবে।
তো ফলে একদম মাঠের খবরও আমার কাছে পুরোপুরি নেই, কিন্তু একটা জিনিস আমি বুঝি, সেটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ যে কোনো সময় কিন্তু নির্বাচন চায়, যে কোনো পরিস্থিতিতেই একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চায়। এখন সেই নির্বাচনটা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সেটি ভিন্ন প্রশ্ন। সেই জায়গা থেকে আমার প্রশ্ন, যেমন ব্যালট পেপার 1 মাস আগেই 12ই ফেব্রুয়ারি নির্বাচন, 11ই জানুয়ারি 12ই জানুয়ারির মধ্যে বিভিন্ন জেলার প্রশাসকদের কার্যালয়ে ট্রেজারিতে চলে গেছে গণভোটের ব্যালট পেপার, যেখানে নির্বাচনের ব্যালট পেপার তার আগের দিন রাত্রেই সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পৌঁছায়। সেখানে এই যে গণভোট নিয়ে বিশাল একটি আয়োজন, বিশাল একটি রাজনৈতিক মতভেদ মতপার্থক্যের জায়গা থেকে একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, গণভোট এবং জাতীয় নির্বাচন। সেই ব্যালট পেপার যদি 1 মাস আগে পৌঁছায়, সেখান থেকে কোনো প্রশ্ন ওঠার সুযোগ রয়েছে আপনার মনে হয়? আহ, আপনার প্রশ্নের ভিতরেই আসলে এই প্রশ্নের উত্তর রয়েছে। প্রশ্ন ওঠার সুযোগ তো রয়েছেই। যদি না থাকতো তাহলে তো বাংলাদেশে যুগে যুগে এই গণভোট নিয়ে এত প্রশ্ন উঠতো না। বাংলাদেশের ইতিহাসে যে কয়টা গণভোট হয়েছে কোনোটাই তো প্রশ্নের ঊর্ধ্বে না। প্রশ্ন শুধু না, মানে বিরাট রকমের প্রশ্ন এবং হাস্যকর রকমের ভোট হয়েছে। এবারে মানুষ আশা করতে চায় যে এবারে গণভোটটা অন্তত হাস্যকর হবে না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে কেন যেন একটা সন্দেহ হয় যে গণভোট জিনিসটা এবারও সেই হাস্যকর বিষয়তেই পরিণত করা হবে এবং আহ কি বলে যে গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হবে, এটি মোটামুটি নিশ্চিত। এবং এই প্রসঙ্গে আমি একটু ব্যক্তিগতভাবে আমার দুই একটা স্মৃতি বা অভিজ্ঞতা বলতে চাই। গণভোট যখন নির্ধারিত হলো জুলাই সনদ ইত্যাদির মাধ্যমে যে গণভোট করতে হবে, সরকার আইন পাশ করলো গণভোটের, এবং গণভোটের জন্য 4টি প্রশ্ন নির্ধারিত হলো, যে 4টি প্রশ্নের একটি উত্তর হ্যাঁ অথবা না। তো পৃথিবীর কোন প্রশ্নপত্রে কোন পরীক্ষায় 4টি প্রশ্নের উত্তর এক হতে পারে, একটা হতে পারে? আমি আমি একবার এই সরকারের একজন উপদেষ্টাকে, খুবই প্রভাবশালী একজন উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই, 4টা প্রশ্ন একটা উত্তর, এটা কি করে সম্ভব? পৃথিবীর কোন পরীক্ষায় তো এরকম প্রশ্ন হওয়া সম্ভব না। তো বাংলায় একটা কথা আছে, লেজ পেতে দেওয়া। উপদেষ্টা মহোদয় সঙ্গে সঙ্গে লেজ পেতে দিলেন, বললেন যে হ্যাঁ আমি তো একদম আপনার সঙ্গে একমত। আসলেই তো 4টা প্রশ্নের একটা উত্তর হওয়া উচিত না। কিন্তু আমি যখন এই এই ক্যাবিনেট মিটিং এ এই প্রসঙ্গটা তুললাম, তারা এটা মানলই না কোনোভাবে, বিশেষ করে রিয়াজ ভাই, মানে আলী রিয়াজ, যিনি গণভোটের উদ্যোক্তা বা এই যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান, অনানুষ্ঠানিক প্রধান, চেয়ার, অনানুষ্ঠানিক প্রধান বলছি কারণ মূল চেয়ার তো প্রফেসর ইউনূস নিজেই সরকার প্রধান হিসেবে। তো উনি আমাকে বললেন, উপদেষ্টা, আমি নাম বলছি না কিন্তু চাইলে বলতে পারবো, তিনি বললেন যে রিয়াজ ভাই তো রাজিই হলো না, তিনি এটা মানতেই চাইলেন না কোনোভাবে। তো তার মানে হচ্ছে যে দুটো কারণ হতে পারে তার এই উত্তরের। একটি কারণ হতে পারে যে তিনি আমাকে অ্যাভয়েড করার জন্য, তর্ক করতে না চান না বলে এইভাবে উত্তর দিলেন। আরেকটা হতে পারে যে তোমরা যা খুশি তাই ভাবো, তাতে আমাদের কিছু যায় আসে না, আমরা যা করেছি সেটাই ঠিক আছে। তো আপনি যদি গণতন্ত্রের জায়গা থেকে, মানুষের মতামতের জায়গা থেকে চিন্তা করেন যে ওখানে 4টা প্রশ্ন আছে, 4টার প্রথমটার সঙ্গে আমি একমত, দ্বিতীয়টার সঙ্গে আমি একমত না, আমি প্রথমটায় হ্যাঁ দিব, দ্বিতীয়টাতে না দিব, আবার তৃতীয়টাতে হ্যাঁ দিব, বা চতুর্থটাতেও হ্যাঁ দিব, কোনো একটাতে না দিতে পারি। কিন্তু সেই অপশন তো আমাকে দেওয়া হয় নাই। আমাকে বলা হলো যে 4টা মিলিয়ে একটা উত্তর দিতে হবে। ফলে গণভোটের পদ্ধতিটাই ত্রুটিপূর্ণ। এখন সরকার চাচ্ছে যে গণভোটের মাধ্যমে এই জিনিসটাকে পাশ করিয়ে আনতে হবে, এবং সেই উদ্দেশ্যেই মোটামুটি যত আয়োজন, এই আপনি ব্যালট পেপার পাঠানো বলেন ইত্যাদি। এবং আমার কাছেও মনে হয় কি যে নির্বাচনের প্রধান স্টেক হোল্ডার যারা, আপনি যদি বিএনপির কথাই বলেন বা জামায়াতও, কিছুটা জামায়াত তো হ্যাঁ এর পক্ষে জোরালো ভাবে অবস্থান নিয়েছে, কিন্তু বিএনপি হ্যাঁ এর পক্ষে অতটা জোরালো অবস্থান নেয়নি। বিএনপি, আমি জানি না, আমার ধারণা যে বিএনপি মনে করে যে আমাদের ছোটবেলায় গ্রামের মানুষের কিছু প্রবাদ জাতীয় কথা শোনা যায় না? তো একটা কথা আমি ছোটবেলায় শুনেছি, সেটা হচ্ছে যে যার ধরতাম না হাতে তার ধরি পায়ে, যাতে বর্ষার 6 মাস যায়, বা এরকম একটা বাজে সময়। তো এখন বিএনপির হচ্ছে সেই অবস্থা যে যার ধরবে না হাতে তাকেও এখন পায়ে ধরতে হচ্ছে, যাতে এই কোনোভাবে এই সময়টা যায়, মানে নির্বাচনটা হয়ে যায়। নির্বাচন হওয়ার পরে তো তারা ধরেই নিচ্ছে, বিএনপি ধরেই নিয়েছে যে তারা ক্ষমতায় আসবে, এবং তারপরে তারা তাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি ঠিক করবে। তো গণভোট নিয়ে তাদের খুব একটা উৎসাহ নাই। এবং গণভোটে হ্যাঁ পাশ করলে সংবিধানের কোন অংশে সেটা অন্তর্ভুক্ত হবে, সংবিধানের মূলনীতি যদি পরিবর্তন করা যায়, তাহলে
এমন কিছু তো নেই যেটা পরিবর্তন করা যাবে না। এবং এই সরকারের আমলেই তো আমরা গত 5ই আগস্ট থেকে গত 1.5 বছর ধরে তো শুনে আসছি যে সংবিধান দরকারই নাই, সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া যায়, সংবিধান কোনো সংবিধানই না। তো সেই সংবিধানে আবার 2টা 3টা 4টা ধারা যোগ করা বা না করাতেই বা কি এমন যায় আসে? মানে এটি আমার মনে হয় যে বিএনপির লোকজন এরকম ভাবে চিন্তা করে, এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ না হলেও সাধারণ পর্যায়ে আমাদের সঙ্গে যাদের আড্ডায়, আলোচনায়, বৈঠকে, গল্পে কথাবার্তা হয়, তারা জিনিসটাকে এইভাবেই দেখে যে ওইটা পরে দেখা যাবে, যা হয় হোক, আগে আমাদের নির্বাচনটা হওয়া দরকার, ক্ষমতা পরিবর্তন হলে তখন দেখা যাবে যে কে কিভাবে কি করবে না করবে। আমার ধারণা এটাই হচ্ছে এখন বিএনপি চায় যত সহজে, যত ঝামেলা মুক্ত ভাবে নির্বাচনের ভিতর দিয়ে বাংলাদেশ একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রবেশ করতে পারে, সেটাই বোধহয় বিএনপির মূল চাওয়া। সেই জায়গা থেকেই আমার প্রশ্ন সাংবাদিক জয় মামুন, আপনি যেটা বলছিলেন প্রথমে যে নির্বাচনটি অবশ্যই দরকার, এই মুহূর্তে একটি নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের জন্য খুবই জরুরি, এটি আমরা সবাই বিশ্বাস করি, বিএনপি হয়তো সেটি বিশ্বাস করে, কিন্তু এই বিশ্বাস করার মধ্য দিয়ে কোনো ধরনের ফাঁদে বিএনপি পড়তে যাচ্ছে কিনা। এর আগে বিএনপি অনেকবার ফাঁদে পা দিয়েছে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে, এটি অনেকেই উচ্চারণ করেন। এবং এই যে নির্বাচন তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি হওয়ার কারণে এর পেছনে অন্য কোনো শক্তি ম্যাটিকুলাস ডিজাইন নতুন করে অ্যাপ্লাই করছে কিনা, যেমন এর মধ্যে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, ব্যালট পেপার আগে আগে চলে যাওয়া, কিংবা খোদ সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো একটি বিশেষ দলকে সাপোর্ট করে আসে এবং এখনো পর্যন্ত তফসিল ঘোষণার পরও তিনি সাপোর্ট করছেন পরোক্ষ কিংবা প্রত্যক্ষ ভাবে। তার মানে কি নির্বাচনের ফলাফল কোনো কোনো শক্তির কাছে আগে থেকেই নির্ধারিত? নির্বাচনের ফলাফল নির্ধারিত কিনা আমি জানি না, কিন্তু এই নির্বাচনের মাধ্যমে যে বাংলাদেশ পুরোপুরি একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়ে যাবে সেটি আমি মনে করি না। এই কারণে যে আপনি যেভাবেই বলেন না কেন, আমি কয়েকদিন আগে দেখছিলাম, আজকে কালকেই বোধহয়, যে মির্জা ফখরুল ইসলাম সাহেবকে কোনো একজন সাংবাদিক বন্ধু প্রশ্ন করছিলেন যে প্রধান দুটি দল এরকম এরকম করছে, তো উনি বললেন প্রধান দুটি দল মানে কোন দুটি? বলে যে বিএনপি এবং জামায়াত ইসলামী। তো মির্জা ফখরুল সাহেব বললেন যে আমি তো জামায়াত ইসলামীকে প্রধান দল মনে করি না, বাংলাদেশে প্রধান দুটি দল বলতে বাংলাদেশের মানুষ বিএনপি এবং আওয়ামী লীগকেই মিন করে। তো আপনি যদি একটু ইতিহাসের দিকে তাকান, আমরা যদি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসের দিকে তাকাই, বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো দলের কোনো একটা নির্বাচনে অংশ নেয়নি, এবং সেই নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে এমন ঘটনা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে নেই। মানে 73 সালের নির্বাচনে তো আর বিএনপি ছিল না, তার পরবর্তী 79 সাল থেকে যখন জিয়াউর রহমানের সময় নির্বাচন হলো বাংলাদেশের দ্বিতীয় সংসদ নির্বাচন, তারপরে এরশাদ সাহেবের আমলের নির্বাচনগুলি আপনি যদি দেখেন, 86 নির্বাচন, 88 নির্বাচন, কোনোটাই গ্রহণযোগ্য হয়নি। তারপরে এসে আপনি যখন এরশাদের পতনের পরে 90 পরবর্তী সময় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিনের অস্থায়ী সরকারের অধীনে 91 সালের নির্বাচন, বিচারপতি হাবিবুর রহমানের অধীনে 1996 সালের তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন, তারপরে 2001 সালের বিচারপতি লতিফুর রহমানের নির্বাচন, এবং 2008 সালে 111 সময়ের যে নির্বাচন। এই 4টি নির্বাচনকে বলা হয়, বাংলাদেশের মানুষ মনে করে যে এটি সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন স্বাধীনতা পরবর্তী সময়ের। এর বাইরে অনেকগুলি, 96 এর 15 ফেব্রুয়ারি একটি নির্বাচন হয়েছে যে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয়নি। তারপরে 2008 এর পরে 2014, 2018, 2024 3টি নির্বাচন হয়েছে যেটি আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকারের অধীনে হয়েছে, কোনোটাই কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। শতভাগ গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য অবশ্যই বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই প্রধান দলকে অংশ নিতে হয়েছে, অতীতের ইতিহাস বলে। এখন এবার বাংলাদেশে এমন 2018 তো অংশ নিয়েছে, তবে ওটা রাতের ভোট হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্য ওইটা হ্যাঁ হ্যাঁ, আমি দুঃখিত যে বিএনপি 18তে নিয়েছে, কিন্তু সেটাতে এমন নজিরবিহীন কারচুপি হয়েছিল যে রাতের ভোটের ঘটনা তো মানে আমরা কম বেশি জানি, এবং আমি তো সেটি বলতে গিয়ে এক ধরনের ঝামেলার মুখে নির্বাচন কমিশনে বলেছিলাম, এবং তখন সরকারের নানা রকম তোপের মুখে পড়েছিলাম। এটা আমাদের সাংবাদিক বন্ধুরা জানে, বা ইউটিউবে এখনো সেটি পাওয়া যায়। তো 18তে নির্বাচনে অংশ নিয়েও সেই নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধের বাইরে নেওয়া যায় নাই, মানে প্রশ্নমুক্ত রাখা যায়নি। তো সেখানে বিএনপি নির্বাচনে অংশই নিল না, সেই নির্বাচন তো গ্রহণযোগ্য হওয়ার কোনো কারণ নাই। আজকে আওয়ামী লীগকে আপনি নির্বাচনের বাইরে রাখছেন, আইন করে হোক, নিষিদ্ধ কি বলে এটিকে, রাষ্ট্রপতির যে প্রজ্ঞাপন করে হোক, যেভাবেই হোক, আওয়ামী লীগ নির্বাচনের বাইরে। এবং আওয়ামী লীগ একটি বাংলাদেশের বড় রাজনৈতিক দল, স্বাধীনতা পরবর্তী সময়ে
আজকে পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, সরকার পরিচালনার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, যে কোনো ইতিহাস আপনি যদি পর্যালোচনা করতে যান, সেখানে আওয়ামী লীগকে বাদ দেবার কোনো সুযোগ নেই। তাদের নাম অবশ্যই নিতে হবে। আজকে আপনি তাকে ফ্যাসিস্ট বা যে নামেই আপনি ব্র্যাকেট বন্দি করে সাইডে রেখে দেন, তাতে তো ইতিহাস মুছে যাবে না, ইতিহাস বন্ধ হয়ে যাবে না। তো সেইখানে আওয়ামী লীগ যখন নির্বাচনে নেই, নৌকা মার্কার প্রার্থী, ব্যালট পেপারে যখন নৌকা মার্কা নেই, সেখান থেকে একটা বিরাট অংশের মানুষ নির্বাচনের প্রতি নিরুৎসাহিত হবে। এবং তাদের যে সমর্থক আছে তারা তারা আহ, তারা তো নিশ্চয়ই, আওয়ামী লীগের লোকজন তো নিশ্চয়ই বিএনপিকে ভোট দিবে না, জামাতকে ভোট দিবে না, জাতীয় পার্টিকেও ভোট দিবে না। এবং জাতীয় পার্টি তো একটা চিরদিনেরই একটা হাস্যকর পার্টি আমার কাছে মনে হয়। এরশাদ সাহেব যতদিন জীবিত ছিলেন তখনও সকালে এক কথা, সন্ধ্যায় আরেক কথা, রাত্রে আরেক কথা, পরদিন সকালে আরেক কথা। তো ওনার পার্টির, ওনার মৃত্যুর পরে ওনার ভাই বেরাদার যারা আছেন তারাও একই রকম আচরণ করছেন। ফলে জাতীয় পার্টি কোনোদিনও মানুষের আস্থার জায়গায় ছিল না। এরশাদ সাহেব তার স্বৈরাচারী ক্ষমতা ব্যবহার করে 9 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, কিন্তু ভোটের জায়গায় কিন্তু ভোটের রাজনীতিতে বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগই চিরদিন ছিল, এখনো আছে। ফলে আওয়ামী লীগ বিএনপি যে কোনো এক দলকে বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এবং সেই নির্বাচিত সরকার, হ্যাঁ, শেখ হাসিনার সরকার দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে নানা রকম রাষ্ট্রযন্ত্রকে করায়ত্ত করে, মানে সামরিক, বেসামরিক, আমলাতন্ত্র, পুলিশ, রাজনৈতিক সংগঠনকে মিলিয়ে তিনি দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন এবং নির্বাচনকে হাস্যকর মাত্রায় তিনি উপনীত করেছিলেন। কিন্তু এখন তো যারাই ক্ষমতায় আসুক, তারা তো সেই লেভেলের নাজুক অবস্থায়, মানে সেই লেভেলের শক্তিশালী অবস্থায় নেই। এখন তো সবাই নাজুক অবস্থায়। ফলে তাদের পক্ষে, যারাই ক্ষমতায় আসুক, তাদের পক্ষে একটা শক্ত রাজনৈতিক ভিত্তি তৈরি করে 5 বছর সরকার পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা খুব কঠিন হবে বলে আমার কাছে মনে হয়। ফলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা নির্বাচন হওয়া দরকার, নির্বাচন হবে। যারাই ক্ষমতায় আসুক তাদের সামনেও কঠিন সময়, বাংলাদেশের সামনেই আসলে সব মিলিয়ে কঠিন সময়। আমরা শেষ করবো জয় মামুন, তবে তার আগে আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আহ সেটি হচ্ছে নানান ধরনের জরিপ পরিচালিত হচ্ছে। কোনো কোনো জরিপে দেখা যাচ্ছে যে প্রথম আলোর জরিপে বলা হচ্ছে 70% মানুষ বিএনপি কে ভোট দিতে চায়, 30% মানুষ জামাতকে ভোট দিতে চায়, বা 27% মানুষ। আবার কোন কোন জরিপ বেশ হাড্ডাহাড্ডির বা মেসেজ আমাদেরকে দিচ্ছে, যেমন কালবেলা একটি জরিপ পরিচালনা করলো, বা এর আগে আরো কয়েকটি প্রতিষ্ঠান এরকম জরিপ পরিচালনা করেছে, যেখানে বলা হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হবে। যেমন আমরা তো জানি যে বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি, যেটি মির্জা ফখরুল ইসলামের একটি বক্তব্যকে আপনি কোট করলেন। তো সেই জায়গায় এই জরিপগুলোর পেছনে কি কোনো ধরনের ডিজাইন কাজ করছে? আচ্ছা শোনেন, বাংলাদেশের রাজনীতিতে সবকিছুই ডিজাইনে চলে, আগেও চলতো, এখনো চলে, স্বাধীনতা পরবর্তী সময় থেকেই চলে। আওয়ামী লীগের আমলেও আমরা অনেক জরিপ দেখেছি এবং সেগুলিও এরকম হাস্যকর। ওই যে আমরা ছোটবেলায় পড়েছি সাংবাদিকতা পড়তে এসে যে মিথ্যা 3 রকম: লাই, ড্যাম লাই এবং স্ট্যাটিস্টিক্স। তো এখনকার পরিস্থিতিতে আমার মনে হয় লাই, ড্যাম লাই, স্ট্যাটিস্টিক্স এর সঙ্গে পরিসংখ্যান মানেই তো জরিপ, জরিপও এক ধরনের পরিসংখ্যান, এটাও ওই 3 রকম মিথ্যার মধ্যেই পড়ে। আপনাকে দেখতে হবে যে এই জরিপটা কারা পরিচালনা করছে, সেই লোকগুলোর চেহারা কিরকম, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কি উদ্দেশ্যে এটি পরিচালনা করছে। এটা দেখলেই আপনি বুঝে যাবেন যে জরিপের উদ্দেশ্য কি। এইসব জরিপের সঙ্গে বাস্তবতার কোনো সামান্যতম সম্পর্ক নেই। তারা এই জরিপ তুলে, জরিপের ফলাফল প্রকাশ করে একটা হাইপ তোলার চেষ্টা করে মিডিয়াতে এবং এখনকার সোশ্যাল মিডিয়াতে, যে মানুষ যাতে মনে করে যে আরে বিরাট কিছু হয়ে যাচ্ছে বাংলাদেশে, হাড্ডাহাড্ডি লড়াই হবে, হাড্ডাহাড্ডি এটা সেটা হবে। ঘোড়ার ডিম কিচ্ছু হবে না, কিছুই হবে না, কোনো হাড্ডাহাড্ডি লড়াই কিচ্ছু হবে না। কিন্তু বিএনপি বাংলাদেশে যদি যদি শোনেন পান্না, আমি একটা জিনিস বলি, নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয়, আমি বারবার বলছি, নির্বাচন যদি সুষ্ঠু হয়, অর্থাৎ মানুষ যদি ভোট দিতে যায়, যদি 50% মানুষও ভোট দেয় দেশের, যদি 60% মানুষও ভোট দেয়, বিএনপি নিরঙ্কুশ ভাবে জয়লাভ করবে। কারণ বিএনপির বিরুদ্ধে অনেক চাঁদাবাজির অভিযোগ, অনেক অপকর্মের অভিযোগ এগুলি আছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে তারা প্রচুর পয়সা কামাই করেছে। আমি শুনেছি এরকম যে আওয়ামী লীগ 15 বছরে যা করেনি বিএনপি 3 মাসে তা করেছে, বিএনপির কোন কোন নেতা বা কোন কোন ব্যক্তি, সেরকম নানা রকম অভিযোগ আছে। কিন্তু তারপরেও এন্ড অফ দ্য ডে মানুষকে তো মন্দের ভালো বেছে নিতে হয়। আপনার অপশন কি আছে? আপনি আওয়ামী লীগ বিএনপি থাকলে আওয়ামী লীগ অথবা বিএনপি, সবসময় এটা দেখে আসছি। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, এখন তো জামায়াত তো কোনোভাবেই বিএনপি আওয়ামী লীগের বিকল্প হতে পারে না, বিএনপির বিকল্প হতে পারে না। তারপরে চাঁদাবাজি করছে, কি করছে, এটা করছে, এটা তো সবচেয়ে বড় কথা হলো আপনার কাছে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আপনি
সেটা তুলে ধরেন, কিন্তু আপনি যদি গণহারে যদি প্রতিদিন বলতে থাকেন, এটা কি জনগণ খুব ভালোভাবে নেবে? কারণ আপনার একটা বয়স, তার একটা বয়স, দুইজন দুই প্রান্তে বয়সের অনেক ব্যবধান। ঠিক আছে, বয়সের ব্যবধান হলেও নির্বাচনে লড়াই করতে সমস্যা নাই, কিন্তু আপনি লড়াইটাকে কোনভাবে নেবেন? একেবারে ব্যক্তিগতভাবে যদি আক্রমণ করতে থাকেন প্রতিদিন, আমি অনেকগুলো ক্লিপ দেখছি, এটা তো আপনাদেরকে একটা দেখালাম, তাহলে নির্বাচনের পরিবেশটা কি দাঁড়াবে? নির্বাচনের পর হয় আপনি জিতবেন, নাসিরউদ্দিন পাটোয়ারি জিতবেন, মির্জা আব্বাস জিতবে, তাহলে নির্বাচনের পরে কি আপনি এই যে এখন যে তিক্ত একটা পরিস্থিতি তৈরি করতেছেন, সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার হচ্ছে, কিন্তু উনি কিন্তু এখন পর্যন্ত একটা কথা আমি শুনি নাই, বলতে পারে কিনা জানি না, আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে তার কোনো বক্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে আমি দেখি নাই, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু অনবরত বলে যাচ্ছে। আমি নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষে বা মির্জা আব্বাস কারোর পক্ষে বিপক্ষে অবস্থান নিচ্ছে না, কিন্তু আমি সামগ্রিকভাবে যেটা আমি চিন্তিত, আমি বারবার যেটা বলি, ওই যে দেখেন হাদিকে নিয়ে যেটা হচ্ছে, যেই ভাষা দিয়ে স্লোগান করা হচ্ছে, এটা হাদির ভাষা হইলেও আমি প্রতিবাদ করি, হাদির ভাষা না হইলেও যারা এখন বলতেছে হাদির নামে এই স্লোগানটা, সেটাও আমি প্রতিবাদ করি। সেদিন দেখলাম যে আর একটা ছোট্ট মেয়ে, সেও দেখলাম, আমি উচ্চারণটা করলাম না কারণ এই ধরনের শব্দ উচ্চারণ করাটা আমার মুখে মানায় না, কিন্তু অবলীলায় কিন্তু বলে গেল, একটা ছোট্ট মেয়ে, তার পাশাপাশি হিজাব টিজাব তারা তো বলছে, আমি এটা নিয়ে বারবার বলছি, আপনার ভাষার শালীনতা যদি আপনি ঠিক না করেন, আপনি একটা বলছেন যে কি একটা